নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি রাজশেখর বসুর লেখা কোচি সংসদ গল্পের বিষয়বস্তু ও নামকরণ তোমাদের সামনে তুলে ধরব। বিষয়বস্তুতে আসার পূর্বে গল্প সম্পর্কে দু চার কথা আমরা জেনে নিই। প্রথমেই বলে রাখি যে হাসির রাজা পরশুরাম ছদ্মনামে রাজশেখর বসু আলোচ্য গল্পটি লেখেন। এই কোচি সংসদ গল্পের উৎস কি না পরশুরামের গজ্জলি গল্পগ্রন্থ। এই গজ্জলি গল্পগ্রন্থটি 1927 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়। এই গল্পগ্রন্থে যে 5টি গল্প রয়েছে তার মধ্যে 4 নম্বর গল্পটি হলো কোচি সংসদ। এই গজ্জলি গল্পগ্রন্থটি ছাড়াও রাজশেখর বসু রচিত অন্যান্য যে কয়েকটি গ্রন্থ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো হনুমানের স্বপ্ন, চলন্তিকা, কুটির শিল্প, গড্ডালিকা এইগুলি। এরপর আমরা গল্পটির নামকরণ সম্পর্কে কিছু কথা জেনে নিই। দেখো, গল্পটির নাম করা হয়েছে কোচি সংসদ, যেখানে কোচি শব্দের অর্থ কিন্তু অপক্ক বা কাঁচা। আমরা কোচি অর্থে সাধারণত শিশুদের বুঝিয়েই থাকি। এখানে কোচি সংসদের সদস্যরা কিন্তু কেউ শিশু নয়। তারা কোচি বয়স পার করেও কোচি সাজতে চেয়েছে। তাদের কাজ ও বাহ্যিক আচরণ দেখলেই বোঝা যাবে তারা কোচিই বটে। আর সেই কারণেই গল্পকার গ্রন্থটির নামকরণ করেছেন কোচি সংসদ। আমাদের আলোচ্য এই গল্পটিতে হাস্যরস কিন্তু ভরপুর, কারণ সেটা কোচি সংসদের সদস্যের নামের দিক থেকেই হোক বা সদস্যদের কাজ ও বাহ্যিক আচরণের দিক থেকেই হোক। গল্পটিতে হাসির রাজা পরশুরাম হাস্যরসকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। চলো এইবার আমরা গল্পের বিষয়বস্তুতে আসি। প্রথমেই বলে রাখি, রাজশেখর বসু জীবন রঙ্গমঞ্চে প্রতিদিনই যে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করেছেন তাই তার গল্পে স্থান পেয়েছে। আর এই গল্পটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আলিপুরের সংবাদ, যেখানে বলা হয় সাগর আইল্যান্ডে বায়ুমণ্ডলে যে গর্ত হয়েছিল সেটা ভরাট হয়ে গেছে, তাই আর বৃষ্টি হবে না। আর শোনা যায় চৌরঙ্গিতে 3টি সবুজ পোকার অগ্রদূত, আকাশের ঘোলা রং কেটে গিয়ে নীল রঙের বহিঃপ্রকাশ, প্রখর রৌদ্রে গৃহিণীর লেপ কাঁথা শুকনোর কথা, টাকায় 1 গন্ডা ফুলকপির চারা বিক্রি এবং আলু পটলের আমদানি রপ্তানি করার কথা। আমাদের আলোচ্য গল্পের গল্পকথক ব্রজেনবাবু, যিনি পেশায় ছিলেন উকিল, তার 2টি সন্তান ছিল। এই ব্রজেনবাবু ভ্রমণপ্রিয় লোক ছিলেন। তিনি যানবাহনের মধ্যে রেলগাড়িকেই রাজা বলে মনে করেন। বিশেষ করে ইস্ট ইন্ডিয়ান রেলওয়েকে তার রাজা বলে মনে হয়। তার রেলগাড়ির প্রতি প্রীতি দেখে তার বন্ধুরা বলতো, ইংরাজ জিনিসের প্রতি অত উৎসাহ ভালো দেখায় না। যদিও তিনি তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য বলতেন, ইংরাজদের জিনিস কিন্তু রেলের খরচা ভারতীয়রাই বহন করে। এমনকি তিনি জানান 200 বছর পর পাশা উল্টাবে, তখন ইংরাজদের হাত থেকে রেল ভারতীয়দের হাতে চলে আসবে। যেহেতু তিনি ভ্রমণপ্রিয় লোক ছিলেন, তাই তিনি ঠিক করেন শরতের ছুটিতে তিনি ডালহৌসি যাবেন এক পাঞ্জাবি বন্ধুর নিমন্ত্রণে, এবং একা যাবেন, আর গৃহিণীকে সঙ্গে নেবেন না। তাকে ঘুষ ও থিয়েটার দেখার অনুমতি দিয়ে ঠান্ডা রেখে একা যাবেন। ব্রজেনবাবুর এই গৃহিণীর ইংরেজি বিদ্যা ফার্স্ট বুক পর্যন্ত, তবুও শ্যালকবৃন্দের কল্যাণে গোটাকতক ইংরেজি শব্দ শিখেছেন তিনি, এবং সুযোগ পেলেই সেগুলি তিনি ব্যবহার করেন। যাই হোক, শেষ পর্যন্ত বউয়ের অকাট্য যুক্তির কাছে হার মেনে পরিবার নিয়ে দার্জিলিং যাওয়াই স্থির হয়। সেখানে ডুমরাওনের মোক্তার নকুড় চৌধুরীর সঙ্গে তার দেখা হয়, যিনি সম্পর্কে সকলেরই মামা হন। তাকে দেখার পর ব্রজেনবাবু কেষ্টার খোঁজ খবর নেয়। কেষ্ট হল নকুড় মামার আপন ভাগ্নে, যিনি বেনারসের বিখ্যাত ডাক্তার যাদবের পুত্র। এই পিতা মাতাহীন কেষ্টর বয়স 24 থেকে 25 বছর। সে নকুড় মামাকে গ্রাহ্য না করলেও ব্রজেনবাবুকে একটু
খ্যাতির করে। এই নকুড় মামার কাছে দার্জিলিংয়ের ঠান্ডা, উচ্চতা, বৃষ্টিপাত কোনো কিছুই ভালো লাগেনি। তবুও তাকে এই ভীষণ ঠান্ডায় দার্জিলিং আসতে হয়েছে ভাগ্নে কেষ্টর টেলিগ্রাম পেয়ে, কারণ বড়লোক ভাগ্নের কেষ্টর সমস্ত আবদার নকুড় মামা শোনেন। টেলিগ্রামে ভাগ্নের কড়া হুকুম দার্জিলিংয়ে মুনশাইন ভিলায় ওঠার এবং সেখান থেকে কেষ্টর বিয়ে করার ইচ্ছা, তাই মামাকে কলকাতা ছেড়ে দার্জিলিংয়ে যেতে হয়েছে। শুধুমাত্র নকুড় মামাই নয়, কেষ্টর নিজের হাতের তৈরি কোচি সংসদ ক্লাবের সমস্ত সদস্য যারা বরযাত্রী হবে তারা নকুড় মামার আগেই দার্জিলিংয়ে পৌঁছে মুনশাইন লজে আশ্রয় নিয়েছে। এই কোচি সংসদের সদস্য কারা ছিলেন না শিহরণ সেন, বিগলিত ব্যানার্জি, অকিঞ্চিত কর, হুতাশ হালদার, দোদুল দে, লালিমা পাল। এই লালিমা পাল নামটিকে দেখলে মনে হতে পারে এটা কোনো মহিলা চরিত্র, কিন্তু যেহেতু এটা পুরুষ চরিত্র তাই এর পাশে ব্র্যাকেটে পুং বলে লেখা রয়েছে। এই কোচি সংসদের প্রেসিডেন্ট কেষ্ট আর সেক্রেটারি পেলব রায় বা পেলারাম। এই পেলব রায়ের পিতৃদত্ত নাম পেলারাম। বিএ পাস করার পর তার কোচি এবং মোলায়েম হবার বাসনায় গোঁফ কামিয়ে মাথার চুলকে ফাঁপিয়ে উগার পাঞ্জাবি, গরদের চাদর, সবুজ নাগরা পরে মধুপুরে গিয়ে তৎকালীন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলার বাগ আশুতোষ মুখার্জির কাছে দরবার করেছিল ইউনিভার্সিটির খাতাপত্রে পেলারাম রায় বদল করে পেলব রায় করার জন্য। কিন্তু বাংলার বাগ এক ভলিউম এনসাইক্লোপিডিয়া নিয়ে তার পেছনে তাড়া করাতে পেলারাম পালিয়ে এসে বিএ ডিপ্লোমাকে বাক্সবন্দি করে পেলব রায় হয়ে যায় স্বেচ্ছায়। আর এই পেলব রায়ের উদ্যমেই কোচি সংসদ প্রতিষ্ঠিত। কিন্তু কোচি সংসদের সমস্ত খরচপত্র কেষ্টই বহন করে। এই কোচি সংসদের সদস্য হতে গেলে পূর্ণিমা রাত্রিতে সমস্ত সদস্যমণ্ডলীর হাত স্পর্শ করে 16টি শপথ গ্রহণ করতে হয়। এই ছিল কোচি সংসদ ক্লাবের সদস্যদের বৈশিষ্ট্য। তারপর আমরা গল্পে দেখতে পাই কথক ব্রজেনবাবু জানায় তার স্ত্রীকে যে কাশীর কেষ্ট আশ্বিন মাসে বিয়ে করতে দার্জিলিংয়ে আসছে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাই মুনশাইন ভিলায় কেষ্ট ছাড়া সকলেই উপস্থিত, অর্থাৎ কোচি সংসদের সমস্ত সদস্যরাই কিন্তু সেখানে উপস্থিত হয়ে গেছে এবং ব্রজেনবাবুকে পেলব রায় কোচি সংসদের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন। আর তারপরেই বিচিত্র পোশাকে বলা যায় সংসেজে কেষ্টর আবির্ভাব এবং কেষ্ট প্রেম সম্বন্ধে দু চার কথা বলতে গিয়ে কখনো ফ্রয়েড, কখনো ওমর খয়াম, কখনো বা নেট সিনকপ প্রভৃতি ব্যক্তির প্রেম সম্পর্কিত মতামতকে তুলে ধরে। কিন্তু কথক ব্রজেনবাবু প্রেম সম্পর্কিত কেষ্টর মতামত জানতে চাইলে সে জানায় প্রেম একটা ধাপ্পাবাজি যার দ্বারা স্ত্রী পুরুষ পরস্পরকে ঠকায়। তাই নায়ক কেষ্ট বিয়ে করার জন্য প্রেমকে বাদ দিয়ে কোর্টশিপ চালাতে চায় কথক ব্রজেনবাবুর মধ্যস্থতায় এবং সে এই পদ্ধতির নাম দিয়েছে হাইকোর্টশিপ। এই পদ্ধতিতে সে একটি লিস্ট করেছে যেখানে 93টি অত্যন্ত দরকারি বিষয়কে স্থান দিয়েছে, যেমন বেশভূষা, আহার্য, সজ্জা, পাঠ্য, কলাচর্চা, বন্ধু নির্বাচন ইত্যাদি। তার মতে যেই সব বিষয়গুলি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ সৃষ্টি হয় সেগুলি যদি বিয়ের পূর্বেই কারো মধ্যস্থতায় সমাধান করা যায় বা অল্প মতভেদ থাকলে তার একটা রফা করে নেওয়া যায়, তাহলে বিয়ের পর আর গোলযোগের ভয় থাকবে না। তাই সে হাইকোর্টশিপ শুরু করতে চায়। পরে কথক ব্রজেনবাবু পাত্রী নির্বাচনের ব্যাপারে জানতে চাইলে কেষ্ট জানায় পদ্মমধু বোস অর্থাৎ টুনি দিদির ননদকে সে পাত্রী হিসাবে নির্বাচন করেছে এবং তার সঙ্গেই হাইকোর্টশিপ শুরু করতে চায়। পরে হাইকোর্টশিপ শুরু হলে কথক
কেষ্টর 93টি প্রশ্নের মধ্যে বাছাই করা গোটা কতেক প্রশ্ন করে। যেমন প্রথম প্রশ্ন, তারা লঙ্কা কেমন খায়। দ্বিতীয় প্রশ্ন, তোমরা চায়ে কে ক চামচ চিনি খাও। আর তৃতীয় প্রশ্ন, কীরকম বিছানা পছন্দ করো। আর চতুর্থ প্রশ্ন, তাদের একে অপরের চেহারা পছন্দ কিনা। কিন্তু সবকটি প্রশ্নের উত্তরেই পাত্র কেষ্ট ও পাত্রী পদ্মের মধ্যে মতবিরোধ দেখা যায়। তাই সবকটি প্রশ্নের উত্তরেই ধরা পড়ে। অর্থাৎ শেষ পর্যন্ত হাইকোর্টসি ফলপ্রসূ না হওয়ায় ব্রজেনবাবু তার স্ত্রীকে পদ্মের সঙ্গে রেখে হোটেলে ফিরে আসেন। পরের দিন কথক কোচি সংসদ অফিসে গিয়ে শোনেন কেষ্ট ভুবন বোসের পরিবারের কাউকে কিছু না বলে কলকাতায় চলে গেছেন। পরে কথক ব্রজেনবাবু তার স্ত্রীর কাছ থেকে জানতে পারেন কেষ্ট রাত 12টার সময় ভুবনবাবুর বাড়িতে যায় এবং পদ্মকে সে না পেলে আত্মহত্যা করবে বলে এবং পদ্মের সমস্ত শর্ত মেনে নেয়। আর পোশাক পরিচ্ছদের ব্যাপারেও সে পরিবর্তন করে নিতে চায়। তাই শেষ পর্যন্ত কলকাতায় বিয়ে হবে ঠিক হয়। আর এই বিয়ের পর কোচি সংসদ বন্ধ হয়ে যায় এবং কেষ্ট নতুন এক ক্লাব স্থাপন করে, যার নাম দেয় হৈ হৈ সংঘ। এই ছিল গল্পের মূল বিষয়বস্তু। যদি এই ধরনের আরও অন্যান্য ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি তোমরা ক্লিক করে রাখবে। ধন্যবাদ।